আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা চাকরির পরীক্ষায় বারবার আসে এমন 20টা অঙ্ক করব এবং অবশ্যই রিসেন্ট হয়ে যাওয়া চাকরির পরীক্ষার প্রশ্নপত্র। এটা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ হিসাব সহকারী। আসলে চাকরির পরীক্ষার প্রশ্নগুলো সলিউশন করলে হয় কি, যে অঙ্কগুলো রিপিট হয়, আমি আপনাদের ইতিপূর্বে যে অঙ্কগুলো করিয়েছি আপনারা বুঝতে পারবেন যে কোন অঙ্কগুলো বারবার আসছে। ওকে, তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো শুরুতেই 1 নম্বরে আপনারা যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, এই অঙ্কটাতে কি বলা হচ্ছে দেখেন। বলা হচ্ছে যে একটি ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 70 ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি? 40, 20, 50 নাকি 70? তো আমরা একটা আনুমানিক একটা কাল্পনিক ত্রিভুজ আমরা এখানে নিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে ত্রিভুজ আমি নিয়ে আসলাম। এই ত্রিভুজের আমি ধরলাম এটা হচ্ছে কোণ এ, এটা হচ্ছে কোণ বি এবং এটা হচ্ছে কোণ সি। তাহলে এটা কোণ এ, এটা কোণ বি এবং এটা কোণ সি। তাহলে আমরা নিশ্চয়ই জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ হচ্ছে সি, এই 3টা কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমি একটু কালিটা একটু বেশি করে নিচ্ছি। তাহলে দেখেন অঙ্কে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যার একটা কোণ 60 ডিগ্রি এবং আর একটা কোণ 70 ডিগ্রি। তাহলে আমি ধরলাম যে কোণ এ হচ্ছে 60 ডিগ্রি আর কোণ বি হচ্ছে আমি ধরলাম 70 ডিগ্রি। এটা কিন্তু আমি কাল্পনিক হিসাব করতেছি, ঠিক আছে? তো 60 আর 70, তাহলে কোণ এ এর মান কত ডিগ্রি? 60 ডিগ্রি বসাই দিলাম, প্লাস কোণ বির মান 70 ডিগ্রি বসাই দিলাম। আচ্ছা বলেন তো, তাহলে কোণ সি এর মান আমরা পাবো কিনা? নিশ্চয়ই পাবো। তাহলে সুতরাং কোণ সি ইকুয়াল কি হবে? 180 ডিগ্রি থেকে এই যে 60 ডিগ্রি আর 70 ডিগ্রি মিলে কত ডিগ্রি হচ্ছে? 7, 6, 13, 130 ডিগ্রি। 130 ডিগ্রি এখান থেকে বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত বলতে পারি? 180 থেকে 130 বাদ গেলে কত ডিগ্রি থাকে? 50 ডিগ্রি। আমাদের সঠিক উত্তর হচ্ছে গ। এবার আপনারা দ্বিতীয় অঙ্কটা দেখেন। দ্বিতীয় অঙ্কটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল কত? তো 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল আমরা যদি বের করতে চাই, তাহলে এই জিনিসটাকে আমরা এভাবেও লিখতে পারি, 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ কত? 99। ওকে, এই জিনিসটাকে কিন্তু এভাবেও লেখা যায়। অর্থাৎ চাকরির পরীক্ষায় অঙ্কটা এভাবেও এসেছে, আবার বিভিন্ন সময় এভাবেও কিন্তু এসেছে। তাহলে এর জন্য আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি আমি লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে এরকম যে দেখেন, এস ইকুয়াল এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা হচ্ছে সূত্র। এখানে এন কি? এন হচ্ছে পদ সংখ্যা বা সর্বশেষ পদটা। তাহলে এখানে সর্বশেষ পদটা 99। তাহলে আমরা বলতে পারি 99 ইন্টু 99 আর 1 যোগ করলে কত হয়? 100 ভাগ কত? ভাগ হচ্ছে কিন্তু 2। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 50 দুগুণ 100, 50 দিয়ে 99কে যদি আমরা গুণ করি, 5 9 45 5, হাতে কত থাকলো? 4, 5 9 45 4 49। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 4950। তাহলে সঠিক উত্তর কোনটা? গ নম্বরটা রাইট। এরপর আমরা পরের অঙ্কগুলোতে চলে যাচ্ছি। এরপরে 3 নম্বর অঙ্কটা দেখেন। 3 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে? আমাদের কিন্তু এখানে বলা হচ্ছে, আমাদের এখানে কি বলা হচ্ছে দেখেন একটু। বলা হচ্ছে 0.001 দশমিক গুণন 0.0001 ইকুয়াল টু হোয়াট। অর্থাৎ এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করতে পারি? আমি একটা শর্টকাট মেথড আপনাদের ইতিপূর্বে শিখিয়েছি। সেটা কি? এখানে 3টা ঘর, এখানে 4টা ঘর। তাহলে দশমিকের পরে কয়টা ঘর হবে? 7টা ঘর হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি 1 আর 1 গুণ করলে কত হয়? 1, আর বাদ বাকি 6টা ঘরে আমরা 6টা শূন্য দিয়ে মেকআপ করে দিব। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি 0.0000, অর্থাৎ 6টা শূন্য 1। তাহলে কোথায় উত্তর রয়েছে? এই অঙ্কটাতে কিন্তু 6টা শূন্য 1 কোথাও ছিল না। ওকে, এই প্রশ্নটাতে 6টা শূন্য 1 কোথাও নেই। আর যদি থাকতো এখানে যদি আর একটা শূন্য থাকতো, এই যে খ নম্বর অপশনটাতে দেখা যাচ্ছে 5টা শূন্য 1, তাহলে কিন্তু এটা এখানে যদি 6টা শূন্য থাকতো তাহলে এটাই অ্যান্সার হতো। তো এখানে কোনো অ্যান্সার নাই। তো এই ধরনের অঙ্ক আপনারা যদি পরীক্ষায় আসে তাহলে দাগাবেন না, যদি থাকে এটা তাহলে আপনারা দাগাবেন। ওকে, এরপর 4 নম্বর অঙ্কটা দেখেন। 4 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে? দেওয়া আছে কি বলেন তো দেখি। আমাদের কিন্তু দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 8 দেওয়া আছে এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 দেওয়া আছে। কিসের মান জানতে চাচ্ছে? ওয়াইয়ের মান। তাহলে আমরা যদি ওয়াইয়ের মান বের করতে চাই এবং সুপার শর্টকাট মেথড যদি আমরা এখানে প্রয়োগ করি, তাহলে কিভাবে হবে অঙ্কটা দেখেন একটু।
দেখেন, যদি আমাদের যোগফলের মান দেওয়া থাকে এবং বিয়োগফলের মান দেওয়া থাকে, তাহলে আমরা প্রথমে যে সংখ্যাটা আছে এক্স, এক্স যদি বের করতে চাই, তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে এক্স পাবো, অর্থাৎ 8 2 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5। আর ওয়াই পাবো কিভাবে? এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ওয়াই পাবো। তাহলে 8 থেকে 2 গেলে 6, 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 3। তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি খ নম্বর অ্যান্সারটা রাইট। এটা গেল সুপার শর্টকাট মেথড। এখন আপনি যদি বলেন যে আমি এর আগে ক্লাস 9-10-এ যে নিয়ম শিখেছি সেই নিয়মটা যদি অ্যাপ্লাই করি, এটা 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ, তাহলে এই সমীকরণ দুটো যদি আমি কাটাকাটি করি তাহলে কত হয়? 2x = 8 দিয়ে কত 10। তাহলে বলুন তো এক্স এর মান 10, 5 দুগুণ কত 10, 5। এখন এই এক্স এর মানটা যদি আমি এক্স এর মানটা যদি আমি 1 নংয়ে বসাই, তাহলে আমি লিখলাম যে এক্স এর মান কোথায় বসাই? 1 নংয়ে বসাই। তাহলে এক্স এর মান 1 নংয়ে বসাইলে হয় 5 যোগ ওয়াই = 8। তাহলে সুতরাং ওয়াই = কত আসে বলেন? 8 থেকে যদি 5 বাদ দিই থাকে 3। তো এইভাবে আমাদের অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে কিন্তু এর চেয়ে একটু বেশি সময় লাগতেছে। পরীক্ষার হলে বিশেষত এমসিকিউ পরীক্ষার সময় 1 সেকেন্ডেরও কিন্তু অনেক মূল্য। প্রত্যেক সেকেন্ড হিসাব করে করে আপনাদেরকে অঙ্ক করতে হবে এবং সময় বাঁচাতে হবে, না হলে কিন্তু মানে সম্পূর্ণ প্রশ্নের উত্তর আপনারা করে আসতে পারবেন না। এই জন্য অঙ্কগুলোর সঠিক বা বেসিক মেথড জানার পাশাপাশি আপনাদের শর্টকাট মেথড সম্পর্কে ধারণা নিতে হবে। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখেন। এই অঙ্কটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে 1 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে 1 টাকায় 4টি বিক্রয় করলে দ্রব্যটির কত লাভ বা ক্ষতি হয়? 5 3 2 4। ওকে, তো এই ধরনের অঙ্ক করার জন্য আমরা সুপার শর্টকাট মেথড প্রয়োগ করতে পারি। দেখেন, তাহলে আমরা সুপার শর্টকাট মেথড প্রয়োগ করলে কোন সূত্র প্রয়োগ করব? যেহেতু বলা হচ্ছে 1 টাকায় 5টি, তার মানে আমরা লিখব 1 টাকায় কয়টি বলেন তো দেখি? 5টি। আবার 1 টাকায় কয়টি? 1 টাকায় 4টি কি? এটা হলো ক্রয়, আর এটা কি? এটা হচ্ছে বিক্রয়। তার মানে ক্রয় এবং বিক্রয়, টাকায় 5টি, টাকায় 4টি। তার মানে নিশ্চিতভাবেই আমরা বলতে পারি লাভ হয়েছে। তাহলে কত লাভ হয়েছে আমাদের লাভ হয়েছে কিন্তু আমরা সূত্র বের করব ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে 100, এভাবে। তাহলে ক্রয় হচ্ছে টাকায় 5টি, তার মানে ক্রয়ের জায়গায় 5 বসাই দেব, মাইনাস বিক্রয় টাকায় কয়টা? টাকায় হচ্ছে 4টা, ভাগ বিক্রয় কয়টা? 4টা, গুণন কত? 100। তাহলে কাটাকাটি করলে কত হয়? 4 25 125। আর এখানে 5 থেকে যদি আমরা 4 বিয়োগ করি কত থাকে? 1। 1 দিয়ে 25কে গুণ করলে কত হয়? 25%। তার মানে আমাদের সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে 25%। তো এইখানে আমাদের অপশনগুলোতে একটু প্রবলেম হয়েছে, তো আমি একটু আপনাদের চেক করে দিচ্ছি অপশনগুলো। তাহলে দেখেন কি হচ্ছে বিষয়টা। এখানে হচ্ছে কিন্তু আমরা যে 25% বের করছি, তাহলে 25% আমাদের লাভ হয়েছে, তাই না? তার মানে ক নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। এরপরে 6 নম্বর অঙ্কটা দেখেন, আমি একটু অন্য কালার ব্যবহার করছি। 6 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে যে 144 কোন সংখ্যার 40%? তাহলে আমরা ধরলাম যে সংখ্যাটা এক্স, তাহলে আমরা ধরে নিলাম যে ধরি সংখ্যাটা এক্স। তাহলে প্রশ্ন মতে যদি আমরা বিল্ড আপ করি তাহলে আমরা কি লিখব? আমরা লিখব এক্স এর, এভাবে লিখব যে এক্স এর 40% ইকুয়াল হচ্ছে 144, তাই না? নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এক্স এর 40% হচ্ছে 144, যেহেতু বলছে 144 কোন সংখ্যার 40%। এখন তাহলে আমরা করব কি? উপরে হবে 40x ভাগ হচ্ছে 100 ইকুয়াল টু হচ্ছে 144। 0 0 কেটে দিলাম, 4কে যদি কাটি 2 দুগুণ 4, 5 দুগুণ 10, তার মানে উপরে 2x, তার নিচে 5। তাহলে আমরা বলতে পারি 2x ভাগ 5 ইকুয়াল টু 144। তাহলে বলেন তো দেখি, বা আমরা আর গুণ বা বজ্রগুণ যদি করি, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, তাহলে কি হবে? আমাদের হবে 2x ইকুয়াল টু 144 ইন্টু কত? ইন্টু হচ্ছে আমাদের কিন্তু 5, তাই না? আর x ইকুয়াল টু তাহলে কি হয়? 144 গুণন 5 ভাগ হচ্ছে 2। তাহলে 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে 7 দুগুণ 14, 2 দুগুণ 4, তাহলে 72কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, 5 দুগুণ 10 এর শূন্য হাতে কত? 1, 5 সাথে 35 আর 1 36, তার মানে 300 কত? 360। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা রাইট। ওকে, একটু হিজিবিজি হয়ে গিয়েছে। আপনারা এবার পরের অঙ্কটা দেখেন। স্ক্রিনের 7 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোনটি মৌলিক সংখ্যা? 4, 7, 15 না 21? তো আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 4কে তো 2 দ্বারা ভাগ করা যায়, মৌলিক সংখ্যা নয়। 15কে 3 দ্বারা 5 দ্বারা যায়, মৌলিক সংখ্যা নয়। 21কে 3 দ্বারা 7 দ্বারা যায়, মৌলিক সংখ্যা নয়। কিন্তু 7কে 1 আর 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই 7 একটা মৌলিক সংখ্যা। এবার 4 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 80 টাকার
2.5% কত? তার মানে আমরা ধরলাম এভাবে, আমরা বললাম যে 80 এর কয় পার্সেন্ট? 2.5%, 2.5%। তাহলে ইকুয়াল কত হচ্ছে বলেন তো দেখি? 80 এর উপরে 2.5, তার নিচে কত? 100। তাহলে 0 0 কাটা দিলাম, তাহলে দশমিক তুলে দিয়ে আমরা একটা 1 লিখতে পারি, আর 5-এর জন্য একটা 0 দিতে পারি। এখন 25 দিয়ে যদি মানে 10 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 5 দুগুণ 10, 5, তাহলে 5 5 25। 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 4 দুগুণ 8। 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 5 দুগুণ 10, আর 2 দিয়ে যদি আমরা 4কে কাটি, 2 দুগুণ 4। আমি একটু ইচ্ছা করি কাটাকাটিটা বড় করলাম। তাহলে সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে আমাদের 2। তার মানে খ নম্বর অ্যান্সারটা রাইট। এরপরে দেখেন 9 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে? গড় ঘর নিচে রয়েছে যদিও, তাহলে 150 টাকার 4% কত? তাহলে আমরা 1050 টাকার 4% কত? তাহলে আমরা লিখব 1050 গুণন কত পার্সেন্ট? 4%। তাহলে 4% মানে 4/100। তাহলে 0 0 আমরা কেটে দিলাম, তাহলে 2 দুগুণ 4, 5 দুগুণ 10। তাহলে 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 5 দুগুণ 10 আর 5 একে 5, তার মানে 21 দুগুণ কত? 21 দুগুণ 42। তার মানে আমাদের এই অঙ্কটার সঠিক উত্তর কত? এই অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে 42, অর্থাৎ খ নম্বর অ্যান্সারটা রাইট। এবারে আমরা 10 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 10 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। 10 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে যে একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 400 বর্গমিটার হলে তার পরিসীমা কত? আচ্ছা বলেন তো দেখি, বর্গাকার মাঠ মানে কি? নিশ্চিতভাবেই আপনারা বোঝেন যে বর্গাকার হচ্ছে এরকম একটা জিনিসকে বলা হয় বর্গাকার, তাই না? যার এটা এ, এটাও এ, এটাও এ, এটাও এ, অর্থাৎ এক বাহু মানে একটা বাহু যদি আমরা মান জানি, তাহলে প্রত্যেকটার মান আমরা জানতে পারবো, যেহেতু এরা বর্গাকার। অর্থাৎ প্রত্যেকটা বাহু কি এদিক থেকে যতগুলো আছে সব সমান, এদিক থেকে যতগুলো আছে সব সমান, এটাকে কিন্তু আমরা বলতে পারি বর্গাকার। তো এখন বলা হচ্ছে একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল অর্থাৎ বর্গ আকৃতির একটা ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে জানি? আমরা জানি a² = তাহলে 400 হচ্ছে। তাহলে এ এর মান কত হচ্ছে? 400কে রুট করলে কত হয়? 20। তাহলে এর মান আমরা পাচ্ছি 20, তার মানে এর মান হচ্ছে কত? এর মান কত? 20। এটাও তাহলে 20, এটাও 20, এটাও 20। তাহলে এইবার কি বলেছে যে পরিসীমা কত? নিশ্চিতভাবে আপনারা বোঝেন যে পরিসীমা মানে হচ্ছে এই 4 বাহুর যোগফল, অর্থাৎ এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, 4 বাহুর যোগফলকে পরিসীমা বলা হয়। তাহলে পরিসীমা হচ্ছে 4 × a, তাহলে 4 × এর মান 20, তাহলে 4 × 20 কত? 80 বা 80। তার মানে 80 হচ্ছে মিটার, মনে রাখতে হবে মিটার। ক্ষেত্রফলে হয় বর্গমিটার, কিন্তু পরিসীমায় হয় মিটার। এই জন্য এই অপশনটাও কিন্তু রয়েছে, এই অপশনটা কিন্তু হবে না, আমাদের হবে 80 মিটার। এবার আসেন 11 নম্বর অঙ্কটা। 11 নম্বরে কি বলা হচ্ছে? বলা হচ্ছে কোনটি চতুর্ভুজ নয়? আয়তক্ষেত্র, রম্বস, বর্গক্ষেত্র নাকি কোনোটিই নয়? তো চতুর্ভুজ নয় বলেছে। আচ্ছা বলেন তো, আয়তক্ষেত্র একটা চতুর্ভুজ, রম্বসও একটা চতুর্ভুজ, বর্গক্ষেত্রেও একটা চতুর্ভুজ, সবগুলোই চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ নয় কোনটা? তার মানে যেহেতু সবগুলোই চতুর্ভুজ, তাহলে কোনোটিই নয় হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তার মানে ঘ নম্বর অ্যান্সারটা রাইট। এবার দেখেন 12 নম্বর যে অঙ্কটা রয়েছে, এখানে কি বলা হচ্ছে? এখানে কিন্তু আমাদের বলা হচ্ছে যে 1 মিটার সমান কত? তো আমরা 1 মিটার মানে জানি 39.37 ইঞ্চি। তো মনে রাখতে হবে 1 মিটার মানে 39.37 ইঞ্চি। এটা আপনারা অনেকেই হয়তো জানেন যে 1 মিটার মানে 39.37 ইঞ্চি। আমরা নিচের দিকে অ্যান্সার দেখতে পাবো একটু পরেই। দেখেন 1 মিটার মানে হচ্ছে 39.37 ইঞ্চি। উত্তরটা কত নম্বর? উত্তরটাও কিন্তু আমাদের গ নম্বর রাইট। ওকে, এবার মানে 13 নম্বর প্রশ্নটা একটু দেখেন আপনারা। একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি এবং অর্ধেক তেল সহ পাত্রের ওজন 20 কেজি হলে পাত্রটির ওজন কত? তাহলে আমরা এই অঙ্কটা কিন্তু এক্স ধরে করতে পারি। আমরা আগে করি, তারপরে আমরা আরও তাড়াতাড়ি কীভাবে করা যায় সেটা আপনাদেরকে বলবো। তাহলে ধরলাম যে পাত্রের ওজন হচ্ছে এক্স কেজি। তাহলে আমরা ধরলাম যে ধরি আমাদের পাত্রের ওজন কত কেজি? = এক্স কেজি, এটা ধরে নিলাম। তাহলে এবার প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি। তার মানে তেলপূর্ণ পাত্র, তার মানে কি এখানে এই 32 কেজিতে তেলও আছে এবং কি আছে বলেন তো দেখি? পাত্রও আছে, দুইটা মিলে 32 কেজি। তার মানে পূর্ণ অবস্থায় আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যেহেতু আমাদের এখানে তেল আছে প্লাস পাত্র আছে, দুইটা মিলে কত কেজি? 32 কেজি। আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে তেল আর পাত্র মিলে 32 কেজি। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে শুধু কিসের ওজন? তেলের ওজন বের করতে চাই, মানে পুরো তেল মানে সম্পূর্ণ তেলটা যদি আমি বের করতে চাই, বলেন তো কি হবে সম্পূর্ণ তেলের ওজন?
সম্পূর্ণ তেল হবে 32 থেকে যদি আমি পাত্রটা বাদ দিই, তাহলে পাত্রতে এক্স ধরেছি, তার মানে এক্সটা যদি আমি বাদ দিই তাহলে সম্পূর্ণ তেল পাবো। এবার যদি আমি অর্ধেক তেলের ওজন বের করি, তাহলে দেখেন অর্ধেক তেল, তাহলে বলেন তো কি বলা হচ্ছে পরের কন্ডিশনে, যে অর্ধেক তেল সহ পাত্রের ওজন 20 কেজি। তাহলে আমি কি বলতে পারি না যে অর্ধেক তেল, তাহলে 20 মাইনাস এক্স করলে অর্ধেক তেল পাওয়া যাবে, এখানে কিন্তু শুধু তেল। এইবার আমি হচ্ছে এই প্রশ্নমতে আগে বলেছিলাম, প্রশ্নমতে এখন আমি বলবো যে প্রশ্নমতে এবার আমি বলতে পারি যে এই যে 32, সরি ইংরেজি বাংলা মিক্স হয়ে যাচ্ছে, এই যে 32 মাইনাস এক্স এটা হচ্ছে সম্পূর্ণ তেল, এই যে এটা সম্পূর্ণ তেল, ইকুয়াল আমি বলতে পারি এই যে অর্ধেক তেল, এটাও তো তেল তাই না? তাহলে এইদিকে আমি দেখাচ্ছি সম্পূর্ণ তেল আর এইদিকে দেখাচ্ছি আমি অর্ধেক তেল, তাহলে দুই পাশ তো সমান হলো না, তাহলে আমি কি করতে পারি, ইন্টু 2 দিতে পারি। এখন এই জিনিসটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি কিন্তু এক্স এর মান পেয়ে যাব। তাহলে এক্স এর মান আমি একটু অন্য কালার দিয়ে বের করছি। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে আমরা কি করব, আমি এখানে রাখছি 32 মাইনাস এক্স ইকুয়াল, এইদিকে বলেন তো 2 দিয়ে যদি 20কে গুণ করি 20 দুগুণ কত হবে 40 মাইনাস 2x, নিশ্চিতভাবেই বোঝা যায় এই 2 যদি এইদিকে আসে তাহলে মাইনাস এক্স যোগ 2x ইকুয়াল টু 40, এই 32 এইদিকে আসলে বিয়োগ 32 হয়ে যায়, তাহলে এক্স ইকুয়াল টু কত থাকে, 40 থেকে 32 বাদ দিলে 8, তার মানে ক নম্বর অ্যান্সারটা রাইট, অর্থাৎ 8 কেজি। ঠিক আছে, এবার আমরা 14 নম্বরে চলে যাচ্ছি। 14 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এখানে, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে? ওকে, তো আমরা একটা গাড়ির চাকা নিয়ে আসি। দেখেন স্ক্রিনে আমি বড় একটা গাড়ির চাকা নিয়ে এসেছি, ধরেন এটা হচ্ছে একটা গাড়ির চাকা, যদিও এটা লাল কালার, তারপরে আমি একটা বৃত্ত দেখাচ্ছি, মনে করেন এটাই একটা চাকা গাড়ির। তো মনে রাখেন যে একটা গাড়ির চাকা একটা বৃত্ত কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মনে রাখবেন একটা বৃত্ত সবসময় 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই চাকাটা একবার ঘোরা মানে 360 ডিগ্রি, দুইবার ঘোরা মানে 360 360 720 ডিগ্রি, তিনবার ঘুরলে 360 গুণন 3 যত হবে তত, তাই না? তাহলে বলা হচ্ছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে। আচ্ছা, যেহেতু সেকেন্ডে বলা আছে, পরে 5 সেকেন্ডে বলা আছে, তার মানে বলেন তো দেখি 1 মিনিট মানে 60 সেকেন্ড কিনা? তাহলে আমি বলতে পারি 60 সেকেন্ডে ঘুরে কতবার বলেন তো দেখি, ইকুয়াল টু 12 বার। ওকে, তাহলে 1 সেকেন্ডে কতটুকু ঘুরবে চাকাটা, তাহলে 60 ভাগ 12 ইকুয়াল টু কয়বার, 5 বার। তার মানে কি বোঝা যাচ্ছে এখান থেকে, যে 1 সেকেন্ডে চাকাটা 5 বার ঘুরবে। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে যদি চাকাটা 5 বার ঘোরে, তাহলে বলেন তো দেখি, সরি আমি এখানে একটু ভুল বলেছি, তো বিষয়টা আমি একটু সলিউশন করে দিচ্ছি, আমি এটাকে মুছে দিলাম। ওকে, আপনারা একটু মনোযোগ দেন বিষয়টাতে, আমি এটা মুছে দিলাম। ওকে, এটা আমি একটু মুছে দিলাম, মুছে দিয়ে দেখেন আমি কি করব, আমি যেহেতু এখান থেকে আমি আবারও আসতেছি, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে? তাহলে আমাদের এখানে বলা হচ্ছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে, তার মানে প্রতি মিনিটে 12 বার ঘোরা মানে কি, আমরা বলছি যে 60 সেকেন্ডে ঘোরে কতবার বলেন তো দেখি, 12 বার। হয়ে গেল প্রথম লাইনটা। এবার 1 সেকেন্ডে কতটুকু ঘুরবে, তাহলে উপরে 12 তার নিচে 60, আমি কিন্তু উল্টোভাবে লিখেছিলাম এই জন্য ভুল হয়ে গিয়েছিল। তাহলে দেখেন 1 সেকেন্ডে, এটা কিন্তু 1 সেকেন্ডে কতবার ঘুরবে, উপরে 12 তার নিচে 60। এবার আসেন 5 সেকেন্ডে, যেহেতু বলা হচ্ছে 5 সেকেন্ডে, তাহলে 5 সেকেন্ডে কতটুকু ঘুরবে, তাহলে 12 গুণন 5 ভাগ কত, 60, তাহলে 5 12 60, 12 12 12 কাটে 1, তার মানে একবার ঘুরবে। তাহলে একটা চাকা একবার ঘোরা মানে আগেই বলেছি কত ডিগ্রি, 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে আমাদের সঠিক উত্তর ক। এরপরে পরেরটা দেখেন, বলা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের 3টি বাহু অসমান, 2টি বাহু সমান, 2টি বাহু সমান, কোনোটিই নয়। তাহলে বিষমবাহু ত্রিভুজ মানে কি, এটা এটা এবং এটা, বলেন তো দেখি এই ত্রিভুজের এইটা এইটা এবং এটা কোনো বাহুই কিন্তু সমান নয়, যেহেতু আমি আনুমানিক অঙ্কন করেছি, তার মানে 3টি বাহু অসমান, তার মানে আমরা কি বলতে পারি যে একটা বিষমবাহু ত্রিভুজের 3টা বাহুই কি হয়, 3টা বাহুই অসমান হয়, তার মানে ক নম্বর অ্যান্সারটা রাইট। এবার 16 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 1 ডজন কলার দাম 30 টাকা হলে 2 হালি 3টি কলার দাম কত? তো আমি একটু অন্য কালার ব্যবহার করে এখানে অঙ্কটা করে দিচ্ছি। দেখেন এখানে বলা হচ্ছে 1 ডজন কলার দাম 30 টাকা হলে 2 হালি 3টি কলার দাম কত? তার মানে 1 ডজন মানে কয়টা কলা বলেন তো, 12টা, তাহলে আমি লিখলাম 12টির দাম, তাহলে 12টির দাম কত, 12টির দাম 30 টাকা। ওকে, টাকা। তাহলে বলেন তো একটার দাম কত, তাহলে উপরে 30 নিচে 12, এত টাকা।
এবার আসেন 2 হালি 3টি, তাহলে 1 হালি মানে 4টা, 2 হালি মানে 4 গুণন 2 8টা, আবার আছে 3টি, তাহলে 8 আর 3 11টা, তার মানে 11টা কলার দাম কত? তার মানে উপরে 30 গুণন 11 ভাগ কত? 12। তাহলে কাটাকাটি যদি আমি করি তাহলে 6 দুগুণ 12, 6, তাহলে 5 6 30, তাহলে উপরে 5 11 55, 55কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? উপরে 55 নিচে 2, তাহলে ভাগ করলে কত হয়? 2 দুগুণ 4, থাকলো 1 15, 7 দুগুণ 14.5, তার মানে 27.5। তাহলে এই অঙ্কটার উত্তর হচ্ছে, এই 16 নম্বরের উত্তর হচ্ছে 27.5। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। দেখেন একটু 16 নম্বর অঙ্কটা আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন। 16 নম্বর অঙ্কটার উত্তর কত? 16 নম্বর অঙ্কটার উত্তর হচ্ছে 27.5, তার মানে খ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে কিন্তু রাইট। ওকে, এবার আপনারা 17 নম্বর অঙ্কটা দেখেন। 17 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে? তো 17তে বলা হচ্ছে যে 3 6 12 15 এর গসাগু কোনটি? তাহলে কি বলা হচ্ছে? 3 6 12 15 এর গসাগু কোনটি? তাহলে 3 6 12 15 এর গসাগু কোনটা হবে? তাহলে আমরা দেখি 3 দিয়ে 6কে ভাগ করব, 3 দুগুণ 6 মিলে গেল 0, আবার 3 দিয়ে 12কে ভাগ করা যায়, তাহলে 3 4 12 মিলে গেল 0, আবার এই 3 দিয়ে 15কে ভাগ করব, তাহলে 3 দিয়ে যদি আমি 15কে ভাগ করি 3 5 15 মিলে গেল 0, তার মানে গসাগু কত? গসাগু 3। তার মানে সঠিক উত্তর হচ্ছে, সঠিক উত্তর কত? সঠিক উত্তর কিন্তু এটা একটু মুছে দেই, আমি ভুল হয়ে গিয়েছিল। সঠিক উত্তর হচ্ছে আমাদের খ। ওকে, এবার 18 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 4 8 16 32 এর লসাগু কোনটি? নিশ্চয়ই আপনারা করতে পারেন। তাহলে 4 8 16 আর কত? 32 এর লসাগু কত? 2 দিয়ে গেলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, আবার 2 দিয়ে গেলে 2 1 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, আবার যদি 2 দিয়ে যায় 2 1 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আবার যদি 2 দিয়ে যায় 2 1 2, আবার 2 দুগুণ 4, তাহলে 1টা 2, 2টা 2, তাই না? তারপরে 3টা 2, 4টা 2, 5টা 2, তাহলে 2 টু দি পাওয়ার কত? 5 বা 5, তাহলে কত হচ্ছে? 2 এর উপর 5 হলে 32, তার মানে সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে আমাদের কিন্তু খ। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এরপরে নিচের দিকে রয়েছে 19 নম্বর অঙ্ক, 19-এর পরে রয়েছে 20। তো একটু দেখেন, আমি একটু হালকা উপরে তুলে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, 19 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে একটি স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, দুইটি কোণ স্থূলকোণ, কোনোটিই নয়, তিনটি কোণ স্থূলকোণ। আচ্ছা বলেন তো দেখি, স্থূলকোণী ত্রিভুজের কয়টা কোণ স্থূলকোণ থাকে? একটা কোণ স্থূলকোণ থাকে। ওকে, এবার লাস্ট অঙ্কটা আসেন। বলা হচ্ছে কি, ত্রিভুজের অঙ্গ কয়টি? ওকে, তাহলে একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম, এটা হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার অঙ্গ কয়টা? ওকে, তো একটু এখানে বর্ধিত অংশটা আমি একটু মুছে দিচ্ছি, এই ত্রিভুজের অঙ্গ কয়টা? এই ত্রিভুজের মানে যে কোনো এক ধরনের একটা ত্রিভুজ যদি আমি অঙ্কন করি, এটা একটা ত্রিভুজ। ওকে, এই ত্রিভুজের অঙ্গ কয়টা? এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, তাহলে 3টি কি আছে? 3টি বাহু থাকে একটা ত্রিভুজের, আর এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, তাহলে কি থাকে? 3টি কোণ থাকে। তাহলে একটা ত্রিভুজের 3টা বাহু থাকে, 3টা কোণ থাকে, তাহলে অঙ্গ কয়টা? অঙ্গ হচ্ছে 6টা, তার মানে গ নম্বর অ্যান্সারটা রাইট। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ওকে, তো আমি কিছুটা ব্যস্ত সময় পার করছি, এই জন্য ভিডিওগুলো আপলোড দিতে আমার দেরি হচ্ছে কিছুটা। ওকে, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। আর অনলাইনে যদি কেউ আমার কাছে পড়তে চান, এই মুহূর্তে আমার 3-4টা ব্যাচ রানিং চলছে। সর্বশেষ যে ব্যাচটা চলছে সেই ব্যাচে আমি আপনাকে ইনক্লুড করে দিব। আপনারা 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে পড়ার জন্য। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।